সিস্টেমটা এটা 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 ঠিক কি, মানে আমি জিজ্ঞেস করছি এটা কি ঠিক আমাদের যেভাবে পড়াশোনাটা করানো হয় বা আমাদের যেভাবে কলেজে পড়ানো হতো? মানে এমন এমন পেপার আমি পড়েছি আমার বিএসসির সময় যেগুলোর আমি কোনো দিন আর ইউজ করবো না জীবনে। তো আমার বক্তব্য হচ্ছে এইগুলো পড়ে আমার লাভটা কী হলো? একটা ভ্যালু তো কিছু থেকে পেতে হবে। যদি আমি 30 ঘন্টা একটা জিনিসের পেছনে লাগাই সেটা থেকে কিছু একটা ভ্যালু তো পেতে হবে, সেটা ছিল না। তো ওখানে আমরা শুরু করলাম যে তোমার যা দরকার সেই হিসাবে আমরা পড়াবো, আমাদের কোনো রুটিন নেই বা আমাদের কোনো সিলেবাস নেই। আর এইটাই বাইরের দেশে হয়। বাইরের দেশে তুমি যদি পড়ার মাঝখানে তোমার মনে হয় 1 বছর পড়বো না, তুমি পড়াটাকে পজ করে রেখে দিতে পারো। তো 1 বছর আমি একটু অন্য কিছুতে কাটাবো, আমি আবার 1 বছর পরে এসে পড়াশোনা করবো। এই ফ্লেক্সিবিলিটিটা কোনো দিন আমাদের দেশে নেই। তো আমি বুঝতে পারলাম যে এই একটা গ্যাপ আছে, এই গ্যাপটা পূরণ করতে হবে। আর এটাই আমার জীবনের মানে শেষের দিকে আমার এইটাই করার ইচ্ছে। মানে এখন যা করছি শেষের দিকে যদি আমাদের ইন্ডিয়ার এডুকেশান সিস্টেমটাকে একটু ভালো করা যায় সেটা আমার মেন লক্ষ্য। কিন্তু যাই হোক, ওখানে ফেরত আসি দিয়ে ওটা হতে এইখানে আমার একটু তো ইচ্ছে বাড়লো পড়তে। তো আমি পড়তে শুরু করলাম। প্রথম 6 মাস কিচ্ছু পেলাম না, হাজার জায়গায় অ্যাপ্লাই করলাম, সবাই না বলে দিল, কেউ হ্যাঁ বললো না। তারপরে আমি মানে এইখানেই একটা জিনিস আমি বুঝতে পারলাম যে ইদার আমি এখানে ছেড়ে দিতাম, হাল ছেড়ে দিয়ে আবার টিসিএসে চাকরি পেয়ে ঢুকে পড়তাম, বা আমি কি করলাম যে আর এবার আমি বুঝতে পারলাম যে এখানে নিশ্চয়ই ওরা হায়ার করছে না, মানে কি ওরা বাজে না, আমি কোথাও একটা কম আছে। তো আমি পড়তে শুরু করলাম ব্যাপারটা দিয়ে, পড়তে তাও কিছু হচ্ছে না। তো একটা জায়গায় আমি শুরু করলাম কাজ করা। 6 মাস কোনো টাকাই নিইনি, শুধু কাজ করেছি। আমার মনে হয় ওটা আমার সবথেকে ভালো ডিসিশন ছিল, কারণ ওইখানে আমি কাজটা শিখেছি যে কী করতে হয়, একটা ইন্টারভিউয়ে লোকের সাথে কীভাবে কথা বলতে হয়, প্রথম হ্যালোটা কী বলতে হয়, বা যখন তুমি ইন্টারভিউটা হয়ে গেছে কি বুঝলে ইন্টারভিউ থেকে, সেই ফিডব্যাকটা কী করে তুমি তোমার মাথা থেকে খাতায় লিখবে বা নামাবে, এটাও খুব দরকারি। এই জিনিসগুলো আমি ওখানে শিখেছি। তো আমার মনে হয় যে ওই থিওরি পড়ার থেকে কাজ করাটা খুব বেশি দরকার। মানে ইউটিউবে 1000 জন বলে দেবে 1 লাখ টাকা কী করে মাসে রোজগার করবে, তারা কিন্তু 1 লাখ টাকা রোজগার করছে না। তো আমার প্রশ্নটা হচ্ছে যে তুমি কেন করছো না তাহলে, তুমি যখন জানো? তো ওই বলা আর করার মধ্যে একটা তফাৎ আছে, এইটা আমি বুঝতে পারলাম। তো যখনই করতে শুরু করলাম 6 মাস কোনো কাজ ছাড়া, কিন্তু আমি খুব খুঁজে, মা আমাকে বলতো কাজ করছিস কেন, টাকা দিচ্ছে না। আমার খুব ভালো লাগতো কাজ করতে, আমি মিটিংয়ে বসে থাকতাম, কথা বলতাম ওর সাথে। তো এটা করতে আমি কী করলাম, সাইডে লোকজনকার সাথে কথা বলা শুরু করলাম। আমি বললাম না আমার চাকরি দাও, বললাম আচ্ছা তুমি কী করে পেলে? লোকজনকার সাথে এই সম্পর্ক, আমি যেটা আগে বলছিলাম সম্পর্ক বানাতে শুরু করলাম। তুমি এটা কী করে পেলে, আচ্ছা আমাকে একটু বলো, বা তোমার মার্কেটের অবস্থা কী, বা এই যে আমি এরকম একটা জায়গায় আছি, তুমি কি সাজেস্ট করছো আমি কী করি, তাহলে আমার এই জিনিসটা একটু ভালো। এটা করতে শুরু করলাম। 6 মাস এই আনপেড কাজ করছি, আর সাইডে আমি লোকজনকার সাথে কথা বলছি। এই কথা বলতে আমি দুজনকে খুঁজে পেলাম। একজন ছিল কার্তিক বলে, আর একজন সাদমান বলে। কার্তিক থাকতো চেন্নাইতে, এখনও ইউরোপে থাকে। সাদমান বাংলাদেশি, তো ও থাকে ওখানে। তো এরা আমাকে ভাইয়ের মতো ভালোবাসতে শুরু করলো। তো এরা আমাকে বোঝাতে শুরু করলো যে এইভাবে কর। সাদমান তো আমার সাথে রাতের পর রাত বসে আমাকে ইন্টারভিউয়ের জন্য প্রেপ করতো, যে এইভাবে আনসার করবি জিনিসগুলো, এইভাবে নিজেকে দেখবি, আর নিজেকে কী করে আপস্কিল করবি। ও শুধু বলতো না যে চাকরি কী করে পাবি, চাকরি পেয়ে কী করে কাজ করবি, আমাকে ওটা শিখিয়েছে। সেটা আমার মনে হয় খুব দরকার। আর ও কিন্তু আমার থেকে কোনো টাকা নেয়নি আজ পর্যন্ত, এখনও কোনো টাকা পয়সা কিচ্ছু না। ও শুধু আমায় ভালোবেসেছে, কারণ আমি ওই সম্পর্কটা ওর সাথে বানাতে পেরেছিলাম। আর সম্পর্কটা আমি এই জন্যই বানাতে পেরেছিলাম কারণ আমি ওর থেকে চাকরি চাইনি। ওকে যদি আমি বলতাম প্রথম দিন হয়তো একটা চাকরির ব্যবস্থা করে দেবো, আমার সাথে আর পরের দিন কথা বলতো না। আমি বলেছিলাম যে আমি চাকরি পেতে চাই, এবার সেটা করার জন্য কী করবো, আমার মনে হয় তুমি আমায় গাইড করতে পারো, তো তুমি আমাকে একটুখানি হেল্প করবে। আর তারপর থেকে কথা বলতে আর এটা ওই বাংলা ভাষার টান, আমিও বাংলায় কথা বলতাম, ও বাংলায় কথা বলতো। আর ওখানে তার কাউকে পায় না, তো ওই বাংলায় কথা বলতাম, আমরা আড্ডা মারতাম। তো ওই করে কী হলো, আর এর মধ্যেও আমি অ্যাপ্লাই করা বন্ধ করিনি, অ্যাপ্লাই করছি আর না পেয়ে যাচ্ছি। হঠাৎ করে একজন বললো যে আমি দিয়ে তার সাথে মানে একটা ইন্টারভিউ হলো, দিয়ে সে আমি ভেবেছি ওটা আর হবে না। দিয়ে 1 মাস পর সেই এসে বললো যে আচ্ছা তোমার মনে আছে আমি তোমার ইন্টারভিউটা নিয়েছিলাম, আমি তোমাকে 1 মাস পর হায়ার করতে পারি, তুমি কি করবে? আচ্ছা আমি কিছু চাকরি পাচ্ছি না, হায়ার নেবে, এটাই তো অনেক বড় ব্যাপার। হ্যাঁ করবো। দিয়ে 1 মাস হতে আস্তে আস্তে শুরু হলো। এইটা যেই শুরু করলাম তখন একটুখানি, তারপরে আমি শিখতে শুরু করেছি। এবার ওটার পর থেকে একটুখানি চাকাটা ঘুরে গেল। এখন কী হয়, এখন আমাকে লোকজন বলে যে আচ্ছা তুমি কি এই ওপেনিংটা আছে, তুমি কি চাকরিটা করবে, কাজটা করবে? এবার আমার এখনও সময় হয় না বলে নিই না, কিন্তু জিনিসটা ওইভাবেই। আর এই পুরো সময়টা বা এখনও আমি দিনে 1-2 ঘন্টা বার করি কাজের বাইরে লোকজনের সাথে শুধু কথা বলার জন্য, আমার ইন্ডাস্ট্রি, যাতে আমি এই দুটো জিনিস জানতে পারি যে ইন্ডাস্ট্রিতে কী চলছে আর আমাকে কী শিখতে হবে এর পরের জন্য। আমার মনে হয় যে শেখার কোনো শেষ আছে বলে আমার মনে হয় না, কারণ এখনও আমি শুধু শুরু করেছি, এখন প্রচুর শিখতে হবে। এই জিনিসটা সব জায়গায়,
মানে কেউ যদি একটা চাকরি পেয়ে ভেবে নেয় যে আচ্ছা আমি তো পেয়ে গেছি চাকরি, আর কিছু করতে হবে না, এবার আমার স্বাধীনতার জীবন, এটা ভুল। কারণ আমি দেখেছি, আমার একটা বন্ধুর দাদা আছে, তো ওর দাদা সরকারি চাকরি করতো সেন্ট্রাল গভর্নমেন্টে। তো লোকজন মানে 90% লোকজন ওইরকম একটা চাকরি পেলে বলবে আর কি, এবার তো জীবনে শান্তি। কলকাতায় চাকরি করতো, এইখানে বাড়ি, তো ডেলি প্যাসেঞ্জারি করেও করতে হবে, ওরা কলকাতায় থাকতো। দিয়ে হঠাৎ একদিন শুনলাম ওর দাদা চাকরি ছেড়ে দিয়েছে। তো আমি গেলাম ওর বাড়িতে, ওর দাদা বললো চাকরি ছেড়ে দিয়েছি। বললাম কেন চাকরি ছেড়ে দিলে কেন, এইটা কী করলে? আর লোকজন শুনে বলছে পাগল হয়ে গেছে ছেলেটা। তো দেবদা বললো যে দেখ আমার MBA করার ইচ্ছা আছে, তো MBAটা করলে আমার চাকরিটাও ভালো হবে, আর আমি ফাইন্যান্সের দিকে যেতে চাই, তো ফাইন্যান্সের দিকে যেতে পারবো। তো তখন সবাই বললো যে ছেলেটা পুরো পাগল হয়ে গেছে। কিন্তু এখন দেবদা দুবাইতে থাকে। এবার দেবদাকে আমি এই রিসেন্ট মানে চাকরিটা পেয়ে যাওয়ার পর দুবাই যাওয়ার আগে একদিন যখন বাড়ি এসেছিলাম, আমিও গেছিলাম, তো তখন কথা হয়েছিল। আমি জিজ্ঞেস করলাম তুমি এটা কেন করলে? বললো দেখ আমার শেখার ইচ্ছে ছিল, সত্যি কথা বললে আমি টাকার জন্য এটা করিনি, আমি MBAটা করতে চাইছিলাম তাই করেছি। আর তো জিনিসটা ওই রকমভাবেই লোকজন দেখা উচিত যে আমি আমার একটা ইচ্ছা আছে বাইরে পড়তে যাওয়া, যে জিনিসটা এখন আমি করছি। এখন কিন্তু আমি চাকরি করছি, এখন আমার যাওয়ার খুব একটা মানে ফাইন্যান্সিয়ালি ওটা যাওয়াটা একটা উল্টো বোকামি লোকে বলছে আমাকে, কারণ এখানে আমি টাকা পাচ্ছি, ওখানে আমার টাকা দিয়ে পড়তে যেতে হচ্ছে, তো অবভিয়াসলি ওটা একটা লস স্টেটমেন্টের দিকে আছে। কিন্তু আমি জিনিসটা পড়তে চাই, আমি যাচ্ছি পড়তে চাই বলে, শিখতে চাই বলে, যে এথিক্স, মানে আমি যে জিনিসটার জন্য খুব এক্সাইটেড সেটা হচ্ছে এথিক্স। আমাদের দেশে কিন্তু এথিক্সের খুব অভাব, লোকজনকে প্রচণ্ড মানে আমি তো বলছি যারা একটুখানি নিচু শ্রেণীর লোকজন তাদেরকে প্রচণ্ড খাটানো হয়, তার এগেনস্টে কোনো টাকাই দেওয়া হয় না। মানে বাইরে আমি দেখছিলাম যে একজন হাউস হেল্প যে বাড়িতে কাজ করে, সে হয়তো 1 লাখ টাকার কাছাকাছি রোজগার করে। তার মানে কি সেই জায়গাটা তাদের দেওয়া হয়েছে যে তুমি যে কাজটা করছো ওটা ছোটো নয়, তুমি যে কাজটা করছো তুমি একজনকার ঘরটাকে সুন্দর করে রাখছো, তো সেটার জন্য তোমার একটা পেমেন্ট দরকার, সেটা দেওয়া হয়। এই মর্যাদাটা এখানে দেওয়া হয় না। এথিক্সের অভাবটার জন্যই আমাদের মানে দেশে নিচু শ্রেণীর লোকজনকাররা উঠে আসাটা আরও শক্ত হয়ে যাচ্ছে। মানে এডুকেশানের দিকেও বিহারে এডুকেশানের যেরকম অবস্থা, বিহারে একটা র্যাকেট চলে, এটা সবাই জানে কিনা জানি না, কিন্তু কি হয় পলিটিশিয়ানস, স্কুলের যারা মালিক, প্রাইভেট ব্যবসাদার আর টিচাররা মিলে একটা নিজেদের র্যাকেট চালিয়েছে যে তুমি টাকা দাও তুমি পাস হয়ে যাবে, স্কুলে পড়াশোনা হবে না, ডিগ্রি পাওয়া যাবে। তো এই জায়গাতে এথিক্স নেই। তো এথিক্সটা কী করে একটা মানুষের মধ্যে আনা যায়, এটাই আমার পড়াশোনাটা। তো ওইটার জন্যই আমি খুব এক্সাইটেড। বা লোকজন এটা বোঝে না, বা লোকজনকার এটা বোঝা খুব দরকার আমাদের দেশে, যে কাজটা করছো সেটা ন্যায়ভাবে করা উচিত, শুধু প্রফিট অ্যান্ড লস দেখলে হবে না। এবার মানে বোঝাতে গেলে খুবই বেসিক কাজ, খুব একটা কাজ নয়, ফাঁকিবাজি করেই কাটাই আমি বেশিরভাগ দিন। যেটা করতে হয় সেটা হচ্ছে একটা অ্যাপ আছে, তো একটা অ্যাপ বানানো হচ্ছে যেটা রিসার্চ করার জন্য খুব দরকার হয়। তো সেই অ্যাপটা যাদের জন্য বানানো হচ্ছে তাদের কী চাই ওই অ্যাপটার মধ্যে, আর আমরা কি করে করলে ওটা সবথেকে ভালোভাবে ব্যবহার করতে পারে সেটা বোঝা, আর সেটার জন্য ওই অ্যাপটাকে আরও ভালো বানানো। এখন একটা অ্যাপটা আছে, তো কী করছি এখন আমি ওই রিসার্চার যারা তাদের সাথে কথা বলি, যে তাদের বোঝার চেষ্টা করি যে আর কি করলে অ্যাপটা একটু ভালো করা যায়। যেরকম আজকে একজনের সাথে কথা বলছিলাম, ও বললো এই যে তুমি বাটনগুলো সাদা রঙে রেখেছো, আমি চোখে দেখতেই পাই না, দেখ সময় স্কিপ করে বেরিয়ে যায়, তো ওটা যদি একটু রং করা যায় ভাল লাগে। তো এই জিনিসগুলো বুঝে যে একটা মানুষের কোথাও অসুবিধা হচ্ছে, সেই অ্যাপটাকে আরও ভালো করার কাজ হচ্ছে আমার কাজ, সোজা কথায় খুব বেসিকভাবে। তো এই কাজটা অনেকে করে, মানে এই যত আপডেটস হয় ফোনে অ্যাপ আপডেট করতে হয়, সব এই করে হয়। কারণ সবারকার ওই একটাই মেন কাজ, সেটা হচ্ছে যে লোকজনকার এক্সপিরিয়েন্সটা আরও ভালো করি। মানে স্পটিফাইতে যারা গান শোনে তারা স্পটিফাই ছেড়ে অন্য কোনো অ্যাপে গান শোনে না। এটা কেন? কারণ স্পটিফাইয়ের ওই ইউজার এক্সপিরিয়েন্সটা এত ভালো যে তারপরে অন্য কোথাও দেখলে মনে হয় যে এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক একটু মানে হয়তো ওটাও একই ভালো, কিন্তু ওরা এত ভালো করে রেখেছে যে ওটা দেখলে তোমার চোখ পোষাচ্ছে না। মানে ফেসবুকের মতো তো অনেক অ্যাপ এসেছিলো, তাহলে সেগুলো সাকসেসফুল হয়নি কেন? অর্কুটও চলতো সেই সময়, অর্কুট ওইভাবে বুঝতে পারিনি নিজের ইউজারদের, বা ইউজাররা কী চায়, কিরমভাবে জিনিসটা করলে ওরা সবথেকে ভালো করে ইউজ করতে পারবে। এই যে আইফোনের এত ক্রেজ, সবার একটা আইফোন থাকলে মনে হয় আরে সাবাস কী ব্যাপার। এই জিনিসটা আইফোন কেন করতে পেরেছে? কারণ ওরা বুঝতে পেরেছে আমাদের ইউজাররা কারা, আর ওরা কী চায়। ওরা চায় একটা ভালো ক্যামেরাটা জিনিসটা আমাদের সুন্দর দেখা যায়, তো ওইরকমভাবে আমি জিনিসটা বানাবো। তো এই ব্যাপারগুলো বোঝাই হচ্ছে আমার প্রকৃত কাজ এখন। আর এটা বুঝতে গেলে তোমার একটুখানি স্কিল লাগা উচিত। একটা হয় কথা মুখে যেটা বলে, আর একটা যে ছড়ির যে কথাটা বলে, দুটোর মধ্যে তফাৎ আছে। একটাকে বলে ভার্বাল কমিউনিকেশন, যেটা আমরা মুখে কথা বলি, একটা নন ভার্বাল কমিউনিকেশন বা বডি ল্যাঙ্গুয়েজ স্টাডি যেটা বলে। তো এই নন ভার্বাল কমিউনিকেশানটাই শিখতে আমি যাচ্ছি। এটা মানুষ যখন কথা বলছে, তো মুখে একটা জিনিস বলছে, তার আন্ডারে অনেক কটা আন্ডারলাইন ইমোশনস থাকে, সেইগুলোকে ডিকোড করা, আর সেখান থেকে বোঝা যে মানুষটা অ্যাকচুয়ালি কী চাইছে। অনেক সময় আমরা নিজেরাই জানি না আমাদের কী চাই,
মুখে একটা কথা বলি, চাই অন্য জিনিস, সেইটা বোঝা। কারণ অনেক সময় মিথ্যে কথা বলে, আবার অনেক সময় যে নিজেই জানি না, আমার মনে হচ্ছে আমি এটা চাই কিন্তু আদৌ আমি এটা চাই না। তো আমি এটা বোঝা, এইটাই আমার কাজ। তো সাইকোলজির অনেক একটা বড় ঝোঁক আছে এর মধ্যে। এবার সেটাকে বুঝে শুধু লোকজনকে বুঝলেও তো হবে না, ব্যবসাটাও করতে হবে, তো কোম্পানিটাকেও প্রফিটেবল রাখতে হবে। তো সেইটা কীভাবে এমনভাবে একটা করা যায় যে দুটোই ব্যালেন্সে চলে, এন্ড অফ দ্য ডে ওই ব্যালেন্সটাই খুব ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে আমার কাজ। এবার ইয়েটাও খুব মানে চাপের ছিল, কারণ আমি তো লাস্ট ডে মনে হয় অ্যাপ্লাই করেছিলাম ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশানে, পাবো কি পাবো না জানতাম না। আর লোকে এগুলো কনসালটেন্ট দিয়ে করায়, আমি কোনো কনসালটেন্ট ওরা প্রচুর টাকা নিয়ে নেয়, আমি নিজেই করেছিলাম। তো আমি জানতাম না যে আমি পেয়ে যাব, আর পেয়ে গেছি। তো এখন লোনের প্রসেস চলছে, লোনটা অ্যাপ্রুভ হয়ে গেলে, বাকি জিনিসগুলো হয়ে গেলে আমি ইউনিভার্সিটিটার নাম হচ্ছে উপসালা ইউনিভার্সিটি। ওটা সুইডেনে, একদম টপ নর্থের ওইদিকে, খুব ঠান্ডা পড়ে, শীতকালে -40 চলে যায়। আমি ওখানে দেখেই তো ভাবছি আমার এই কলকাতার ঠান্ডায় হাড় কেঁপে যায়, ওখানে গিয়ে আমি কী করবো সেটাই আমি ভাবছি। -40 শুনে তো আমার মাথা খারাপ হয়ে গেছিলো। আর এত অবধি বরফ থাকে, শীতকালে এত অবধি বরফ। এবার ওদের একটা ব্যাপার আছে, ওরা যতই বরফ পড়ুক ওদের ক্লাস হবে, ওদের সব কাজ হবে। ওদের বক্তব্য হচ্ছে খারাপ ওয়েদার বলে কিছু হয় না, তুমি ঠিকঠাক জামা কাপড় পরে বেরিয়ে পড়ো, এই হচ্ছে ওদের বক্তব্য। তো এটা ভয় লাগছে। কিন্তু উপসালা ইউনিভার্সিটিটা নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ এটা দুনিয়ার সেকেন্ড ওল্ডেস্ট ইউনিভার্সিটি। সবথেকে পুরনো ইউনিভার্সিটি আমাদের ওয়ার্ল্ডে হচ্ছে অক্সফোর্ড, আর অক্সফোর্ডের পর এটা 1300 কিছু সালে হয়েছিল। আর একটা মজার জিনিস, রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিল উপসালাতে, মানে ওই নোবেল প্রাইজটা যেটা দেওয়া হয় ওটা ইউনিভার্সিটির মেন হলে দেওয়া হয়, আমাদের ইউনিভার্সিটির ওই মেন হলে দেওয়া হয়। তো রবীন্দ্রনাথ ওখান থেকেই ওর নোবেল প্রাইজটা নিয়েছিল, ফটো আছে রবীন্দ্রনাথের উপসালায়। তো আমার খুব ওই জিনিসটা, আর ওদের মেন হলটা খুব সুন্দর দেখতে, যেখানে নোবেল প্রাইজ দেওয়া হয়। তো আমাদের প্রথম দিন ওইখানেই নিয়ে যাবে, তো ওখানেই প্রথম দিন আমাদের স্পিচ দেবে। তো ওই একটা খুব এক্সাইটমেন্ট আছে যে একটা আর আমার একটা হিস্ট্রি ভালো লাগে, মানে এমনি ভালো লাগে। তো ওই জিনিসটা দেখা বা ওই জায়গায় থাকা আমার মনে হয় খুব মজার হবে। আর ওখানে তো আমি বললাম কি পড়বো, এবার পড়ার পর আমার যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে ওখানে 1-2 বছর চাকরি করে এখানে চলে আসা। এখানে এসে ওই যেটা বললাম এডুকেশনের জন্য ওই এডটেক ইউনিভার্সিটি, যেরকম আজকাল আমি সবাই শুনেছো বাইজুসের কথা, তো বাইজুসে জানো খুব খারাপ একটা কারণ ওরা জোর করে লোকজনকে কোর্স দিয়ে দিচ্ছে। ওটা এখন হয়ে গেছে যে আমরা এত টাকা তুলে নিয়েছি, এবার সেইটাকে আমাদের ইনভেস্টারদের ফেরত দিতে হবে। তো জোর করে কোর্স দেওয়া লোকজনকে, ভালো মেটেরিয়ালের ওপরে ফোকাস না করে। ইভেন ওখানকার স্টুডেন্ট না, যারা এমপ্লয়ি তাদেরকেও খুব খারাপ ব্যবহার করে। এই জিনিসটা যদি আমি একটু ভালো করতে পারি আমাদের দেশের, তো সেটাই আমার মেন এম। তো আমার ওখানে থাকার খুব একটা ইচ্ছে নেই সারা জীবন, 3-4 বছর থেকে আমার চলে আসার ইচ্ছে, কারণ আমার শেষমেশ একটা হ্যাঁ ওটার থেকেও আমার এখানে এসে একটা ওই ঘোড়া কেনার শখ আছে। তো ওই ঘোড়াটা আমি কিনবো এসে। 2 বছর পরে হয়তো 1-2 বছর চাকরি করবো, একটু টাকা পয়সা নিয়ে এসে আমি একটা ঘোড়া কিনবো প্রথম জিনিস দিয়ে। হ্যাঁ আমি একটা একটা ফার্ম হাউস করবো, মানে ওটাই আমার ইচ্ছে। কারণ চাকরি করবো, হয়তো কলকাতায় গিয়ে যদি চাকরি করতে হয় 1-2 দিন করবো, বা যেখানেই চাকরি করতে হয় করবো। বাকি সময় আমি ওই ফার্মে থাকবো, একটু মুরগি রাখবো, ছাগল রাখবো, একটা ঘোড়া থাকবে, 2টো গরু থাকবে ভালো, ওই যেটা আমাদের ইন্ডিয়ান গরু, গির গরু, সেইগুলোকে রাখবো, দুধ বানাবো। সেটা এটার সাথেই হবে। সেটা ফার্ম হাউস তো আমার থাকার জায়গা, সেখানে তো আমি থাকবো, কাজ তো করতে থাকবো। হ্যাঁ, আর সেটার জন্য এখন তো আর কোথাও যেতে হয় না কাজ করার জন্য, সে তো বাড়ি থেকেই করা যায়। আমি যে কোম্পানিটায় কাজ করি ইটালিতে, আর আমার সব এমপ্লয়ি, মানে আমার সাথে যারা কাজ করে, একজন থাকে ইটালিতে, একজন থাকে ইউএসএতে, আমি থাকি ইন্ডিয়াতে। কাজ কিন্তু আটকাচ্ছে না। এখন দিনকাল এমন হয়ে যাচ্ছে যে বাড়ি থেকেই সব হয়ে যায়। তো কে জানে কী হবে। কিন্তু হ্যাঁ, যেতে হলে নিশ্চয়ই যাব। তখন মাকে বলবো একটু গরুদের খাইয়ে দিতে, ঘোড়াকে খাইয়ে দিতে। একটা কথা জিজ্ঞেস করি, তুমি যে বললে না যে এথিক্সটা ডেভেলপ করি, হ্যাঁ, সেটার সম্বন্ধে কি তোমার মাস্টার প্ল্যান, মানে কিভাবে ব্যাপারটা ম্যাচিউর? যেরকম আমি বলছি, এথিক্সটা কিন্তু বাইরের দেশে খুব আছে। যেরকম আমি তোমায় বলছি, এই যে চাকরির কথাটা আমি বললাম, ওরা আমাকে বলছিলাম আমি 1 মাস পর হায়ার করবো। তো আমি ওদের বলেছিলাম যে আচ্ছা, এই 1টা মাস কি আমি তোমাদের সাথে একটু কাজ করতে পারি, তাহলে আমি বুঝবো যে কাজটা তোমাদের কেরাম হচ্ছে, আর সেখান থেকে আমি একটু ভালো শিখবো। কিন্তু ওকে বললো না, করতে পারো না। তো আমি বললাম কেন? কারণ তোমায় আমি টাকা দিচ্ছি না এখন, তুমি কেন আমার জন্য কাজ করবে? তো ওদের বক্তব্য যে তুমি যেটুকু সময়ের জন্য আমার থেকে টাকা নিচ্ছ, সেইটুকু সময়েরই কাজ করবে, 1 মিনিট বেশি কাজ করবে না। এই যেরকম আমি এই শনি রবিবার আমি বলছিলাম আমার কটা ইন্টারভিউ আছে, আমি এইগুলো নিয়ে নিই, এই শনিবারে মিটিয়ে ফেলতে পারলে তাহলে সোমবার থেকে আমরা ফ্রেশ স্টার্ট করতে পারবো। তো বললো না, উইকেন্ডে কাজ করবে না তুমি। ওই এথিক্সটা কিন্তু ওদের মধ্যে খুব আছে।
ওখানকার বাচ্চারা কিন্তু ছোটো বয়স থেকে এই শহর থেকে ওই শহর বাসে করে পড়তে টরতে যায়, ঘুরতে টুরতে যায় একা, কারণ ওখানে জানে ওরা সেফ। এই জিনিসটাই তো আমাদের নেই, এই সেন্সটা আনা আমাদের খুব দরকার। আর সেটা যত ছোটো বয়স থেকে একটা মানুষের মধ্যে ঢোকানো হবে ততটা এটা ইম্পর্টেন্ট। তো এথিক্সটা কিন্তু ইটস নট অ্যাবাউট আমরা কিরম করছি না করছি, আমরা কীভাবে দুনিয়াটাকে দেখছি, এটা খুব দরকার। এবার এই যে সবারই সেন্স আছে এথিক্সের, কোনটা ঠিক কোনটা ভুল জানার, কিন্তু আমরা কেন করি না? কারণ আমি জানি যে আমি করতে গেলে আমি একাই করবো, কেউ আর করবে না, দিয়ে আমারই লস হয়ে যাবে। এই ভয়েই আমরা করি না। এই ভয়টা কাটানো হচ্ছে সবথেকে দরকারি জিনিস। তো ওই জন্য জিনিসটা ওই রকমই, মানে এথিক্স কিন্তু বাড়ি থেকেই শুরু হয়। সব কিছু মানে সব হ্যাবিটস, সব কালচার, সব কিছু বাড়ি থেকেই তৈরি হয়। তো বাড়ির এথিক্স যদি ঠিক হয় তাহলে আস্তে আস্তে আমার মনে হয় সব, তো আমি তো শুরু করেছি আমার বাড়ি থেকে। আর সেটাও আমাকে মানে আমার মা বাবা খুব সাহায্য করেছে, কারণ আমাকে আমার মা বাবা কোনো দিন বলেনি যে এইটা করো এটা করো না, তোমার যেটা মনে হয় তুমি সেটা করো, আর ভুল করলে একটু দেখিয়ে দেয়। তো এইটা খুব দরকার, দেখিয়ে দেয় না, মারেও খুব, আগেও মারতে, এখন আজকেই মারছিল, আজকেই গাড়ি করে যাচ্ছিলাম যখন চুল টেনে দিল, বলে চুলটা এত বড় করেছি সেটা অসভ্যর মতো লাগছে, ছোটো করলেও অসুবিধা, বড় করলেও অসুবিধা। এই জায়গায় এথিক্স নেই আমার বাড়িতে, বাকি সব জায়গায় আছে। ওইটাই আমার ওই একটাই মেসেজ, যে কাজ যেটা করছো সেটা ভালোবেসে করো, সেটা একটা কারণ থাকা উচিত তোমার কাছে। বাকি কে কী বুঝছে কি না বুঝছে কোনো মানে নেই। না, আমি যেদিন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, আমি আমার একটা বন্ধুর বাড়ি গেছি, বন্ধুর মা বলছে যে কী করতে যাচ্ছিস, ওখানে ঠান্ডায় কেউ থাকতে পারে না, ওখানে গিয়ে কী লাভ, এত টাকার তোকে লোন নিয়ে যেতে হবে, কী করতে এত রিস্ক নিচ্ছিস। এবার আমার মাও হয়তো বুঝবে না, অনেকেই হয়তো বুঝবে না, আমার মা না করছে না, হয়তো মায়ের ইচ্ছে নেই আমি যাই, এইসব ব্যাপারগুলো আছে। কিন্তু আমার বক্তব্য এটাই যে তুমি যদি জানো যে আমি এটা করে এখান থেকে এটা পাবো, তোমার কাছে যদি একটা রিজন থাকে তাহলে আর কিচ্ছু দরকার নেই। তুমি যদি একদম শিওর হও না, তখন আর কারুর কোনো কথায় কোনো যায় আসবেই না, যতই যে খারাপ কথা হলো। কিন্তু নিজেকে ওই জায়গাটায় নিয়ে যাওয়াটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। মানে আমিও বাইরে যাওয়ার কথা ছোটোবেলা থেকে ভাবতাম, কিন্তু আমি শিওর ছিলাম না যে কী করতে যাব, করে আমার লাভটা কী হবে। এখন আমি এক্স্যাক্টলি জানি এটা করলে আমার এই কাজটা হবে বা এই হেল্পটা হবে। তাই যে কোনো কাজ, যদি তুমি ঘর পরিষ্কার করো, তোমার সেটারও একটা মানে আসল থাকা উচিত যে আমি এটা এই জন্য করছি। যদি কারণটা থাকে, যে যা বলছে বলতে যা, তো ওইটাই। আমি যে ঘোড়া কিনবো, ওটা আমি কিনবো, ওটা আমি জানি আমার কাছে একটা কারণ আছে ঘোড়াটা কেনার। কেউ বোঝে না, আমি মাকে ছোটোবেলা থেকে বলে আসছি একটা ঘোড়া কিনে দাও, আমার খুব ইচ্ছে ওটা, আর কিন্তু সেটা কেউ বোঝে না। তো আমি বলছি আচ্ছা আমি নিজেই কিনবো, কিন্তু ওটা আমার ইচ্ছে, ওটা ইচ্ছের জন্য কাজ করা। তো ওটাই, এই ইচ্ছে আর মনটাকে নিজের দিকে ঠিক করে যদি কাজ করা, আমার মনে হয় এর থেকে ভালো আর কিছু হয় না। তখন যতই স্ট্রেস হোক, তখন মনে হয় ঠিক আছে, এটা কারণের জন্য করছি, তো কাজটা করে নিতে ইচ্ছে হবে। তো ওই রকমই ব্যাপার, ওই একটাই জিনিস আমি সবাইকে বলি। যাও আচ্ছা, রিজুর জন্য একটা কিরাম হাততালি হওয়া উচিত, অসাধারণ। ঠিক আছে, দেখুন শেখার কোনো শেষ নেই, আমরা এটা শিখে এসেছি, শেখার কোনো শেষ নেই, তাই না? তো আমরা কার কাছ থেকে শিখব? আজকে দেখুন ও আজকে কোন লেভেলে চলে গেছে। আমি বলেছিলাম না প্রথমে প্রোগ্রামটা শুরু হওয়ার আগে, যে আজকে কিন্তু আমরা কিন্তু শুধু পেসের টপিক্সে আমরা যাচ্ছি না। আজকে দেখুন ও যেটুকু স্পিচ ও দিয়ে গেল, তাতে ওভারঅল আমাদের সন্তান, আশেপাশের মানুষজন আমরা কিন্তু ভালো করতে পারবো। কি পারবো কি পারবো না, তাই না? তো এইটাই আমি বলতে চাইছি যে ওর আগামী দিন ও যে কাজটা করতে যাচ্ছে, সকলের আমাদের শুভেচ্ছা রইল, সকলের আমাদের ব্লেসিং রইল। ও যে পৃথিবীব্যাপী একটা কাজ ও নিয়েছে, বড় একটা প্রোগ্রাম আমার দেশের জন্য। সবথেকে ভালো লাগলো যে ও দেশের কথা চিন্তা করে ও যে এই প্রোগ্রামটা ও সাকসেস করার, যাতে ও সাকসেস হয়, সকলের যাতে ব্লেসিংও পায়। তো আমরা সকলে ওর জন্য একটা, সকলের মানে ঈশ্বরের কাছে প্রেয়ার করব যে ওর যেন ও যা যা চাইছে এটা যেন ও যেন পায় এটা। তো আমাদের সকলের শুভেচ্ছা রইল, সকলের তরফ থেকে একটা জোরে হাততালি হোক। অসাধারণ একটা প্রোগ্রাম আজকে আমরা পেলাম ওর জন্যে, আমাদের মেন্টারের জন্য। তো আমি আমার আপলাইন মেন্টারকে একটু ডেকে নেব। প্লিজ হেল্প মি, অসীম দত্ত এবং রুম্পা দত্ত। সবাই একটু ব্লেসিং আজকে। একটু বসে যাও, সবাই বসে যাও। আচ্ছা ছবি একটা নিয়ে নাও, কেউ একটা, আমরা এটা দেবো আমাদের পেজ গ্রুপে, ঠিক আছে? বৌদি একটু আসুন না, বৌদি একটু আসুন, একটু আসুন, 1 মিনিট আসুন। হ্যাঁ মা পম্পাদি একটু আসুন।
এক মিনিট ইয়েদা পার্থদা মোহাম্মদ আসুন সুনীলায় না সুনীলায় আয় ওখানটা ঢোক পার্থদা পুরোটা আসছে। অসাধারণ একটা আমরা প্রোগ্রাম আজকে পেলাম সত্যি। আমরা সবাই ওর জন্য আমরা শুভেচ্ছা কামনা করব, ঈশ্বরের কাছে এইটাই প্রেয়ার করব যে আগামী দিন যেন সত্যি ও যেটা নিয়ে চাইছে পড়তে, ঈশ্বর যেন ওর আশা সফল করে। ঠিক আছে, দারুণ, খুব ভালো। এই ক বছর